এরপরে আমরা আসব নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। এই যে অ্যানিমেশনটাকে বারবার দেখো, বারবার দেখে আমরা ব্যাপারটাকে বোঝাচ্ছি। নিউক্লিক অ্যাসিডস আর হেটেরোপলিমার অফ নিউক্লিওটাইড। হেটেরোপলিমার, হেটেরো মিনস যেগুলো ডিফারেন্ট, হোমো মিনস সেম। আজকে হোমো মানে অনেকগুলো সেম টাইপ অফ সুগার একসঙ্গে লেগে আছে, হোমোপলিমার। কিন্তু এখানে অনেক ডিফারেন্ট টাইপ অফ মলিকুল এসে লাগলে হেটেরো। সো দ্যাট ইজ মেনি নিউক্লিওটাইডস আর লিঙ্কড টু ফর্ম পলিনিউক্লিওটাইড। যেখানে স্ট্রাকচারটা দেখছো, যে স্ট্রাকচারটা এলো তার নাম ইটস এ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড স্ট্রাকচার। নিউক্লিওটাইডটা কিরকম দেখো, সবার সেন্টারে, এটাকে কিন্তু আমি খুব ক্লাসিক্যালি আমি বলবো, এই যে গোটা স্ট্রাকচারটা দিয়ে একদম মাথার মধ্যে আগে বন্ড টন ছাড়া ছবি, আমাদের মাথায় যে একটা পিকচার হয়, পিকচারটা দেখবো একদম মাঝখানে যেটা রয়ে গেছে পেন্টোজ সুগার। পেন্টোজ, তুমি পেন্টোজ বলছো, অনেকেই পেন্টোজ বলে, স্যার এটার কেন পেন্টোজ? বিকজ ইট হ্যাজ 5 কর্নার্স। নো, অ্যাকচুয়ালি এর 5 কর্নার, কিন্তু এই উপরের কর্নারটার মধ্যে কি থাকে? উপরের কর্নারে কি থাকে বলো? উপরের কর্নার একদম উপরে যেটা দেখছো, একদম উপরে, তাতে থাকে অক্সিজেন। অক্সিজেনের দুটো হাত থাকে, এই একটা হাত দিয়ে দুটো কার্বনকে সে ধরে রাখে। এই যে কর্নারগুলো দেখছো, দিস কর্নার অ্যাকচুয়ালি দ্য কর্নার অফ কার্বন। এটা অনেকবার দেখিয়ে দিয়েছি, আরেকবার বলছি। কার্বন নাম্বার 1, কার্বন নাম্বার 2 নাম্বার পজিশনটা ভালো করে খেয়াল করো, 2 নাম্বার 2 কার্বন, ভালো করে নাম্বার 3, প্রত্যেকটা কার্বনের কিন্তু একদম মুখস্থ থাকতে হবে 3 কার্বন। কোনটা 3 কার্বন পজিশন, বাস যেন কখনো না ভুলায়, একদম রাতটা মুখস্থ। দিস ইজ এ 4th কার্বন, অ্যান্ড এখানে ফসফেট গ্রুপটা যে এখানে রয়ে গেছে 5th কার্বন। ফসফেট কিন্তু আলাদা জিনিস, আমি কার্বনের নাম্বারটা শুধু দেখালাম, আমরা এখানে গোল করে দিই তাহলে বুঝতে পারবে। এখানে একটা কার্বন, এই কর্নারে একটা কার্বন, অ্যান্ড হিয়ার অলসো অ্যানাদার কার্বন। দিস ইজ কল্ড 5th কার্বন। এইভাবে করে একটা, এবং তার সঙ্গে শুধু তাই হলো না, অর্থাৎ এর সঙ্গে ফসফেট জুড়লো, ফসফেটের সঙ্গে এবার একটা নাইট্রোজেন বেসও জুড়ে গেল। নাইট্রোজেন বেস, এই যে নাইট্রোজেন বেসের যে বন্ডটা এখানে জুড়ে যায়, এই বন্ডটার নাম হচ্ছে এন গ্লাইকোসাইডিক বন্ড। কারণ এক পাশে নাইট্রোজেন আছে, নাইট্রোজেন থাকা মানে এন বলতে হবে এটা গ্লাইকোসাইডিক, মানে দুটো কার্বন থাকলে পিওর গ্লাইকোসাইড হতো, কিন্তু এটা তো দুটো পিওর, এটা একটা কার্বোহাইড্রেট বা সুগার। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ সুগার অ্যান্ড দিস ইজ নাইট্রোজেন। তাহলে সুগার আর নাইট্রোজেনের মধ্যে তো গ্লাইকোসাইডিক হবে না, তার সঙ্গে যেহেতু এন নাইট্রোজেন লেগে আছে তার নাম এন গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে, আর এখানের মধ্যে একদিকে সুগার একদিকে ফসফেট, এই বন্ডটার নাম এখনই বলে দিচ্ছি, পরে আরেকটু বলবো, এর নাম ফসফো এস্টার বন্ড। এই যে এই জায়গাটায় বন্ডটা রয়ে গেছে, এই যে পয়েন্টটায়, এই যে বন্ডটা দেখছে, এই যে লম্বা বন্ডটা দেখা যাচ্ছে, দিস ইজ ফসফো এস্টার বন্ড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, ফসফো এস্টার। তাহলে এই যে স্ট্রাকচারটা তৈরি হতে গেলে ক ধরনের বন্ড লাগছে ভালো করে বলো তো। আমি একবার বলে দিয়েছি, আমি এখান থেকে পুরো মার্কিং গুলো সরিয়ে তোমাদের বলে দিচ্ছি, তোমরা একবার মুখস্থ করে নাও এখান থেকেই। এখানে কি কি আছে দেখো, আমাদের রয়ে গেছে এই যে বন্ডটা, এই যে এখানে একটা বন্ড দেখতে পাচ্ছ, এই যে বন্ডটা, এই বন্ডটার নাম কি? এটার নাম এন গ্লাইকোসাইডিক বন্ড। এন গ্লাইকোসাইডিক বন্ড, এন পুরোটা লেখা যাচ্ছে না কারণ মাউস দিয়ে লেখাটা একটু কঠিন বলে আমি এখানে লিখছি না। এনজি বন্ড বা এনজি মিনস এন গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এবার এখানের যে বন্ডটা রয়ে গেছে, এই বন্ডটার নাম কি? ফসফো এস্টার বন্ড, ডাইএস্টার পিই বন্ড, পি ফর ফসফো, ই ফর স্টার। ফসফো এস্টার মানে যেখানে একটা সুগার লেগে থাকবে, তাই ফসফো এস্টার বন্ড। তাহলে ফসফো এস্টার দিয়ে ফসফেট জুড়ে যাচ্ছে, এন গ্লাইকোসাইড দিয়ে নাইট্রোজেনাস বেস জুড়ে যাচ্ছে। নাইট্রোজেন বেস কিরকম? পিউরিন, পাইরিমিডিন, এগুলো নাইট্রোজেনাস বেস, মনে রাখবে। তাই নাইট্রোজেনের বেসগুলো যখন অনেক রকম, 5টা নাইট্রোজেন বেস আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন অ্যান্ড ইউরাসিন, এরা সকলেই নাইট্রোজেন বেস, এরা সকলেই এন গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এইটা দিয়ে যে স্ট্রাকচারটা হলো একদম টিপিক্যাল স্ট্রাকচার অফ আ নিউক্লিওটাইড। আর এটার থেকে যদি কোনো কারণে আমি ফসফেটকে ক্রস করে দিই, কি ছিল? ফসফেটকে আমি বের করে দিলাম, যদি বের করে দিই, যদি বলে রাখলাম, তাহলে কি নাম হবে? শুধু সুগার থাকবে অ্যান্ড নাইট্রোজেন থাকবে, তখন এই দুটোকে কি বলা হয়? নিউক্লিওসাইড। ঠিক আছে, নিউক্লিওসাইড ভালো করে মনে রাখবে। নিউক্লিওসাইডের নাম কি হবে তখন? সেই নিউক্লিওসাইডটার নাম অ্যাডিনোসিন, বিকজ অ্যাডিনিন গ্রুপ জুড়ে আছে। সেটার মধ্যে যদি থাইমিডিন জুড়ে থাকে, তার যদি থাইমিন জুড়ে থাকে, থাইমিন নাইট্রোজেন বেসটার নাম থাইমিন, তখন
সুগারকে মিলে থাইমিনকে থাইমিডিন নাম বলে ডাকবো। তাহলে অ্যাডিনোসিন, গুয়ানোসিন, থাইমিডিন, ইউরিডিন, সাইটিডিন এগুলো মিলে তৈরি হবে নিউক্লিওসাইড, কিন্তু আমরা এখানে বলছি নিউক্লিওটাইড। নাও এটা কিন্তু একটা নিউক্লিওটাইড, ইটস এ ওয়ান সিঙ্গেল নিউক্লিওটাইড। এটার মধ্যে নিউক্লিওটাইড কটা? ওয়ান নিউক্লিওটাইড। এটা একটা নিউক্লিওটাইড, একটা নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড আর দ্য হেটেরোপলিমার অফ নিউক্লিওটাইড অ্যান্ড মেনি নিউক্লিওটাইড। এরকম নিউক্লিওটাইড যখন আরো প্লাস অ্যাড করে যাবে, 1 2 আরো অ্যাড করবে, আরো অ্যাড হয়ে যাবে এর মধ্যে, তখন তার নাম হয়ে যাবে পলিনিউক্লিওটাইড। কিভাবে অ্যাড হয় আমরা এক এক করে জানাবো। তার আগে তোমাদের সামনে ওই অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, একটা পিউরিন, পাইরিমিডিনের যে চারটা এর আগে কথা বলেছিলাম সেটার একটা ছবি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখো নাইট্রোজেনের বেসের যে কতগুলো স্ট্রাকচার দেখছো, যে নাইট্রোজেন বেসটাকে পুরো বুঝতে সহায়তা করবে আমাদের এই পিউরিন, পাইরিমিডিন তার পুরো গ্রুপটা। ওই যে এর আগেই কিন্তু তোমাদের এগুলো বলে দিয়েছি, শুধু বলেছি এখন একটা স্লাইডে দেখাচ্ছি কিরকম ভাবে। দেখো যে কিরকম ভাবে নাইট্রোজেন বেসগুলো ডিভাইড করা হয়েছে, ক্লাসিফাই করা হয়েছে। নাইট্রোজেন বেস, কিছুক্ষণ আগে যে নাইট্রোজেন বেস বললাম, নাইট্রোজেন বেসের দুটো ভাগ, একটাকে বলে পিউরিন আর একটাকে বলে পাইরিমিডিন। পিউরিন কিরকম ছিল? দুটো রিং স্ট্রাকচার, এরকম ডাবল রিং স্ট্রাকচার ছিল পিউরিন। পাইরিমিডিন কিরকম ছিল? একটা রিং স্ট্রাকচার। এই ডাবল রিং স্ট্রাকচারের মধ্যে কে আছে? অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন। শুধু নাইট্রোজেন বেস, অ্যাডিনোসিন, গুয়ানোসিন বলবো না, কারণ অ্যাডিনোসিন বললে তার সঙ্গে সুগারকে জুড়তে হবে। ঠিক আছে, খুব ভালো। এবারে পাইরিমিডিনকে আমরা কে জুড়েছে? সাইটোসিন, সি, থাইমিন অ্যান্ড ইউরাসিল। এদের কিন্তু সাইটিডিন, থাইমিডিন, ইউরিডিন বলবো না, কারণ এদের সঙ্গে এদের বললে কি হবে? তাদের সঙ্গে সুগারকে জুড়তে হবে। আবার যদি ফসফেটকে জুড়ে যাই, প্রত্যেকটার সঙ্গে অ্যাসিড জুড়ে দেব। অ্যাডিনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড, এইভাবে অ্যাসিডের নামগুলো বলবো। কিন্তু ভালো করে মনে রেখো, আমাদের যে বায়োলজিক্যাল ওয়ার্ল্ড, আমরা ওভারঅল পুরো নিউক্লিওটাইডকেই, এটা কিন্তু বলে রাখছি, নিউক্লিওটাইডকে আমরা কমনলি জানতে শিখেছি। তোমরা যেমন এত বড় নাম যদি হয়, কোনো বড় তাকে সংক্ষেপ নামে বলো না। আমরা অ্যাডিনাইলিক অ্যাসিড না বলে সেটাকে স্ট্রেটকাট অ্যাডিনিন বলে দিই জেনারেলি, কিন্তু অ্যাকচুয়াল অ্যাডিনিন কিন্তু শুধু নাইট্রোজেন বেস, তার সঙ্গে সুগার ফসফেট বেস থাকার কথা নয়। সুগার ফসফেট বেস থেকে যদি নিউক্লিওটাইডকে বলি তাহলে অ্যাডিনাইলিক অ্যাসিড বলা উচিত, কিন্তু রিয়েলিটিতে সুগার ফসফেট থাকে ডিএনএতে। আমরা ডিএনএ স্ট্রাকচারটা এখন করতে চলেছি, দেখবো ডিএনএ স্ট্রাকচার, সেখানে অ্যাডিনিনকে অ্যাডিনাইলিক অ্যাসিড, হ্যাঁ, গুয়ানিলিক অ্যাসিড, এইভাবে বারবার করে, কিন্তু তা না বলে তার ফার্স্ট লেটারটাকে এটিজিসি, ব্যাস এটিজিসি ইউ। এটি এখন থেকে আমি এ বললে কি বুঝবে? অ্যাডিনাইলিক অ্যাসিড, টি বললে থাইমিডিলিক অ্যাসিড, গুয়ানিলিক অ্যাসিড, জি, এইভাবে প্রত্যেকটা অ্যাসিডের নামে বলা উচিত। কিন্তু ইন জেনারেলি অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন বলে আমরা ডেকে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডিনিন, গুয়ানিন শুধু নাইট্রোজেন বেস। কিন্তু যখন ডিএনএ তে স্ট্রাকচার হবে, ডিএনএ কিন্তু শুধু নাইট্রোজেন বেস দিয়ে কখনো ডিএনএ স্ট্রাকচার হয় না, একটু পরেই দেখতে পাবে। কারণ তার মধ্যে সুগার ফসফেট অবশ্যই থাকবে, তাহলে অ্যাসিডিক ফর্মে থাকবে। সেই অ্যাসিডিক ফর্মেই সুগার ফসফেট জুড়লে অ্যাসিডিক ফর্মে বলবো আমরা, তখন তার নাম অ্যাডিনাইলিক অ্যাসিড বলবো। অ্যাসিড শুধু অ্যাডিনিন বল, কিন্তু বারবার এটা মনে রেখো, জেনারেলি আমরা অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন বলতে অভ্যস্ত। যদি শুধুই, তাহলে ট্রুলি স্পিকিং এটা বলাটা ঠিক নয়। তাহলে আমরা বারবার করে এটিজিসিইউ নাইট্রোজেন বেসের দিয়ে আমরা এই যে কোডগুলোকে, আমরা ইন ফিউচারে যখন ক্লাস 12 এ তোমাদের কোড বলবো, ট্রিপলেট কোড হয়, AUG, A ফর অ্যাডিনিন, E ফর ইউরাসিল, G ফর গুয়ানিন না, কারণ এটা যখন ডিএনএ স্ট্রাকচার করেছে, ডিএনএতেই থাকবে এটা, তখন অ্যাডিনাইলিক অ্যাসিড A, U, ইউরিডিলিক অ্যাসিড U এবং AUG গুয়ানিলিক অ্যাসিড বলা উচিত কোনটা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা অ্যাডিনিন, যেমন AUG সবচেয়ে মেইন একটা কোডন, ট্রিপলেট কোডন, এগুলো বলবো। ট্রিপলেট কোডন আজকে হয়তো শুনলে কি স্যার ট্রিপলেট কোডনটা বুঝিয়ে দাও, না এখন না, এটা ক্লাস 12 এ ভালো করে যখন কোড শেখাবো, কোডন কি করে ট্রিপলেট কোডন হয়, কোডনটা কি করে এলো, সবগুলো যখন তোমাদের সামনে বলবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই চার্টটা কিন্তু খুব ভালো করে মনে রেখো, যাতে করে গুলিয়ে ফেলবার কোনো সুযোগ নেই। বইয়ের মধ্যে আরো ডিটেলে তোমরা নাইট্রোজেনের 9টা কার্বন থাকে, 9টা নাইট্রোজেন, 6টা কার্বন নাইট্রোজেন থাকে সিঙ্গেল রিং এর, এগুলো ইনফরমেশন গুলো আছে।
9 মেম্বার স্ট্রাকচার কাকে বলে? অ্যাডিনিন গুয়ানিনকে। 6 মেম্বার স্ট্রাকচার কাকে বলা হয়? যেটা ওই যে 3 থেকে সাইটোসিন বা সাইটিডিলিক অ্যাসিড বা সাইটোসিনই বলবো, নাইট্রোজেন বেস তো, তাকে বাকিগুলো সাইটোসিন বলা উচিত, বলা যেতে পারে সেখানে, শুধু নাইট্রোজেন বেস সাইটোসিন। সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এদের মধ্যে যেহেতু এরা সিঙ্গেল রিং স্ট্রাকচার, তাদেরকে 6 মেম্বার রিং বলা হয়। অর্থাৎ নাইট্রোজেন থাকবে 6টা, নাইট্রোজেন কার্বন মিলে 6টা থাকবে। আর ওখানে নাইট্রোজেন কার্বন মিলে যেটা পিউরিন, যার মধ্যে ডবল রিং ছিল, তার হচ্ছে 9 মেম্বার রিং। ঠিক আছে, এইভাবে মেম্বারগুলো ঠিক হয়। চলো আমরা এর পরবর্তী অংশে চলে যাই। তাহলে আবার তোমাদের সামনে এই যে এই স্ট্রাকচারটা নিয়ে এলাম, এটাকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হচ্ছে সুগার, ফসফেট এবং নাইট্রোজেন বেস। আর এই যে নাইট্রোজেন বেসগুলোর কথা তোমাকে বললাম, এগুলি হলো সেই পিউরিন, পাইরিমিডিন, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। আবারও বললাম, এদের যদি একসঙ্গে ডাকা হয়, ফসফেট, সুগার এবং যে নাইট্রোজেন বেসটা লেগে থাকবে তাকে যদি একসঙ্গে, তখন তাকে বলে অ্যাডিনাইলিক অ্যাসিড, গোয়ানিলিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড। এইভাবে আমাদের পরপর নামগুলো বলে যেতে হবে। এবং আমরা জানবো যে এর দুটো আমাদের মাত্রা আছে, দেখে নিই আমরা এটাকে। দেখো, নিউক্লিক অ্যাসিড আর 2 টাইপ। নিউক্লিক অ্যাসিড আমি আগেই বলেছিলাম, ডি নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা রাইবোনিউক্লিওটাইড দিয়ে তৈরি হবে রাইবোনিউক্লিক অ্যাসিড। কাকে আমরা রাইবোনিউক্লিওটাইড বলবো সেটা আমরা ভালো করে জেনে নিতে হবে। রাইবোনিউক্লিওটাইড, যদি মনে করো আমি বলেছিলাম যে এই যে পেন্টোজ সুগারটা আছে তার মধ্যে অনেকগুলো পজিশন আছে, ঠিক আছে? পজিশনগুলো ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন এবং ফিফথ কার্বন। তোমাদের এইটুক জেনে নিতে হবে যে কোন কার্বনে কোন স্ট্রাকচারটা জুড়ে যায়। আমরা এক এক করে এই স্ট্রাকচারগুলো দেওয়ার পরেই আমরা ওয়াটসন ক্রিক মডেলের মধ্যে ফিরে যাব। শুধু এই কতগুলো কথা তোমাদের একটুখানি বলে নিচ্ছি। এই স্ট্রাকচারটা থেকে তোমাদের এখানে ব্যাপারটাকে ক্লিয়ার করে দেবো। কিরকম আছে? যেমন ধরো, এই যে নাইট্রোজেন বেস আছে, এটা নাম্বার 1 কার্বন, নাম্বার 2 কার্বন, নাম্বার 3 কার্বন এবং এখানে আছে 4 কার্বন। এই যে 4টে কার্বন মিলে রয়ে গেছে, এই কার্বনগুলোর মধ্যেই উল্লেখযোগ্যভাবে জানবে এই যে দুটো 2 নম্বর কার্বন, এই যে 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বন, এই দুটো কার্বনের মধ্যে দুটো OH গ্রুপ জুড়ে থাকে। OH একদম কানের দুলের মতো, মেয়েদের যেমন কানের দুল হয় সেরকম কানের দুলের মতো দুটো OH গ্রুপ জুড়ে থাকে, ঠিক আছে? এটার নাম হচ্ছে রাইবোনিউক্লিওটাইড। এটার গল্পটাকে রাইবোনিউক্লিওটাইড এরকম। তো এবার এই রাইবোনিউক্লিওটাইডের মধ্যেও নাইট্রোজেন বেস জুড়ে থাকতে পারে। কি কি জুড়ে থাকতে পারে? আমরা এই ক্ষেত্রে নাইট্রোজেন বেসগুলোর নাম আমরা বলে যাব। অ্যাডিনিন, গুয়ানিন, এটা পিউরিন বেস। এছাড়া আছে টি, সি, সাইটোসিন এবং ইউরাসিল। এই কয়টা আমরা জুড়ে দেব। এরা কিন্তু তখন এদের বলা হবে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ। আরএনএ তে এই দুটো OH গ্রুপ ইনট্যাক্ট থাকে, 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বন। আমরা ক্লাস 12-এ উঠে এগুলোকে আরো একবার ভালো করে তোমাদের সামনে রিভাইজ করব, তখন ব্যাপারগুলো আরো সুন্দরভাবে, আরো বেটার স্লাইড প্রিপারেশন করা আছে, সেখানে তোমরা এটা দেখতে পাবে। এবার মনে রাখবে, খুব উল্লেখযোগ্য, ডিঅক্সিরাইবোনিক, ডিঅক্সি শব্দটার মধ্যে জুড়ে যাও, ডিঅক্সি। এখানে যে ডিঅক্সিটা দেওয়া আছে, ডিঅক্সি কি, কেন ডিঅক্সি? এই যে 2 নম্বর কার্বন, আমি আগেই বলেছিলাম যে 2 নম্বর কার্বনটাকে খেয়াল করে দেখবে। এই 2 নম্বরে এই একটা অক্সিজেন এখান থেকে বেরিয়ে চলে যায়, অর্থাৎ অক্সিজেনটা বেরিয়ে চলে যায়, ডিঅক্সি হয়ে যায়। যদি ডিঅক্সি হয়ে যায় তখনই সেটা হয়ে যাবে একটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এটার কোশ্চেনও আসে যে ডিএনএ এর কত নম্বর কার্বনের থেকে অক্সিজেনটা সরে যায়? তোমরা আনসার করবে 2 নম্বর কার্বন থেকে। তাহলে কি পড়ে থাকবে? যেটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হয়ে যাবে। 3 নম্বর কার্বনে OH গ্রুপ থাকবে, একদম পরিষ্কারভাবে তোমরা বলে নিতে পারো 3 নম্বর গ্রুপে আছে। কিন্তু এখানের OH গ্রুপটা নেই, না থাকে একটা H গ্রুপ। এবং এই একটা H গ্রুপ থাকার জন্য এই পাশে আরেকটা স্ট্র্যান্ড থাকা দরকার হবে, সেটাকে অ্যান্টি প্যারালাল, উল্টো দিকে। আমি আমাদের এই যে চ্যাপ্টারের একদম শেষে তোমাদের সামনে
একটু এই স্ট্রাকচারের আরো একটু ডিটেল দিয়ে দেব যখন স্লাইডগুলো দিকে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ এই অক্সিজেনটা, উপরের যে অক্সিজেনটা উপরের দিকে লেগে থাকবে এবং তার পাশের আরেকটা অক্সিজেন উল্টো দিকে লেগে থাকবে। এইভাবে দুটো অ্যান্টি প্যারালাল দুটো স্ট্র্যান্ড, সুগার ফসফেটের স্ট্র্যান্ড এবং নাইট্রোজেন বেসগুলো পরপর হাইড্রোজেন বন্ড দিয়ে জুড়ে থাকবে। এইটা ভালো করে তোমরা মাথায় রাখবে। এটা মাথায় রেখে বুঝতে পারবে যে আমাদের ডিএনএ স্ট্রাকচারটা কেমন হতে চলেছে। আমরা ডিএনএ স্ট্রাকচারে সবচেয়ে যেটা অ্যাভেলেবেল, যে আমরা এরপরে একদম সবশেষে যখন তোমাদের সামনে একদম আমি কনসলিডেট ওয়েতে এগুলোকে দেখাবো, তখন বুঝতে পারবে যে কিভাবে এই ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডটা তৈরি হয় এবং আরো ডিটেলে তোমাদের একদম শেষে একটু কনসলিডেট ভাবে একসঙ্গে বলে দেব। চলো এরপরে আমরা সেকেন্ডারি স্ট্রাকচার অফ ডিএনএ ওয়াটসন ক্রিক মডেল দেখো। তাহলে প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার গুলোকে নিয়ে তোমাদের সামনে বলছি। প্রাইমারি স্ট্রাকচারটা কেমন হতে পারে? এই যে পলিনিউক্লিওটাইডের চেন পরপর যদি জুড়ে যায়, পরপর জুড়ে যায়, বুঝতে পেরেছো? যে কোনটা? ওই যে ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, একটা নিউক্লিওটাইড, তার নিচে আরেকটা নিউক্লিওটাইড জুড়বে। সেই নিউক্লিওটাইডটা কোথায় গিয়ে জুড়বে জানো? আমি এখন বলে দিচ্ছি, পরে দেখাবো। সেটা জুড়বে হচ্ছে ওই যে 3 নম্বর কার্বন বলেছিলাম না, থার্ড কার্বন, এর আগে থার্ড কার্বন যেটা বলে দিয়েছিলাম, এই যে থার্ড কার্বন, এই যে OH গ্রুপে এই থার্ড কার্বনের এখানে আরেকটা পলিনিউক্লিওটাইড, এখানে আরেকটা নিউক্লিওটাইড জুড়ে যাবে, তার নাম হবে, এবং এইভাবে দুটো করে, দুটো, তিনটে, চারটে, পাঁচটে করে পরপর জুড়তে থাকবে। তখন তাকে আমরা বলবো তার মনোমার স্ট্রাকচার তৈরি হবে। একটা মনোমার মানে, মনোমার বলবো না এটাকে, একটা সিঙ্গেল প্রাইমারি স্ট্রাকচার। তাহলে আরএনএ সবসময় হয় প্রাইমারি স্ট্রাকচার, সিঙ্গেল স্ট্যান্ডেড। মনে করো স্ট্র্যান্ড যদি সিঙ্গেল থাকলো তখন তার নাম হয়ে যাবে প্রাইমারি স্ট্রাকচার, সিঙ্গেল স্ট্যান্ডেড। নিউক্লিওটাইড, 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 সব কটা নিউক্লিওটাইড একদিকে জুড়ে যাবে, ব্যাস। আর তার পাশে শুধু ওপেন মুখটার মধ্যে কি নাইট্রোজেন বেসগুলো ওপেন হয়ে রয়ে যাবে। নাইট্রোজেন বেস কোনটা? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, যেটা অ্যাডিনিন, অ্যাডিনিন, গুয়ানিন, গুয়ানিন, থাইমিন, থাইমিন, সাইটোসিন, টুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এরকম নানা রকম ভাবে থাকতে পারে একটা সিঙ্গেল স্ট্যান্ডে। অর্থাৎ আরএনএ স্ট্রাকচার একটা প্রাইমারি স্ট্রাকচার। এবং ঠিক এর আগেও দেখেছিলে যখন দুটো স্ট্র্যান্ড একসঙ্গে মিলে যায় হাইড্রোজেন বন্ড দিয়ে, তখন প্রোটিনের ক্ষেত্রেও সেকেন্ডারি স্ট্রাকচার হয়, সুগারের ক্ষেত্রেও সেকেন্ডারি স্ট্রাকচার হয়। এখানেও ডিএনএরও একটা সেকেন্ডারি স্ট্রাকচার কখন হবে? যখন দুটো ডবল হেলিক্স, এই যে এখানে পরিষ্কারভাবে তোমরা দেখতে পাচ্ছ, দুটো, এই একটা এবং আরেকটা, দুটো স্ট্র্যান্ড অ্যান্টি প্যারালাল। কেন অ্যান্টি প্যারালাল বললাম? এখানেই শিখে নেওয়া একটা দারুণ ইম্পর্টেন্ট ইনফরমেশন দিচ্ছি, যেটা আমাদের ওয়াটসন এবং ক্রিক তারা এই মডেলটি দেখিয়েছিলেন বলে তাদেরকে ওয়াটসন ক্রিক মডেল বলা হয়। এই স্ট্রাকচারের মধ্যে এই প্রান্তটা দেখো, এখানে থাকে 5 প্রাইম, এটাকে বলা হবে 5 প্রাইম। কেন 5 প্রাইম? ওই যে ফসফেট যেখানে জুড়ে ছিল সেই প্রান্তটা সবসময় ওপেন হয়ে আছে, ঠিক আছে? ওটা 5 প্রাইম। এবং তার নিচের দিকে একটা একটা করে যদি সুগার ফসফেট পরপর জুড়ে যায়। এবার একটা প্রশ্ন আছে, ওই সুগার ফসফেটটা যে জুড়ে যাবে কি বন্ড দিয়ে? সেখানে দুটো বন্ড তৈরি হবে, দুটো বন্ড, 2 বন্ডস তৈরি হবে। সেটা কি বলবে? সেটাকে বলবে ফসফো ডাইএস্টার বন্ড। তাহলে একটা গোটা ডিএনএ স্ট্রাকচারে কটা বন্ড হবে সেটাকে নিয়ে তোমাদের এরপরে এনসিইআরটি তে পরিষ্কার বলা আছে। আমি আরেকটু পরে আরেকবার বলছি, আগে এটা স্ট্রাকচারটা বলে নিই। তাহলে মোট একটা ডিএনএ টোটাল বন্ড গুলো কত হতে, প্রত্যেকটা বন্ড তার পজিশন সবকটাকে তোমাদের জানতে হবে। তাহলে সুগার ফসফেট করে জুড়ে গেল এবং তার নিচে একটা 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 করে পলিনিউক্লিওটাইড গুলো জুড়ে যাবে। একটা একটা পলিনিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড, আরেকটা নিউক্লিওটাইড। দেখো এই যে এখানে কেন, এই যে গুয়ানিন, থাইমিন, অ্যাডিনিন, এই প্রত্যেকটাকে চিনতে পারবো এক একটা করে নিউক্লিওটাইড। এরা এক একটা নিউক্লিওটাইড কতগুলো? অনেকগুলো নিউক্লিওটাইড, এরকম অনেকগুলো নিউক্লিওটাইড এসে জুড়ে গেছে। তার নাম কি হবে? তার নাম হয়ে যাবে পলিনিউক্লিওটাইড। আর এই যে নিউক্লিওটাইড গুলো জুড়বে তাদের জুড়ে যায় হচ্ছে ফসফো ডাইএস্টার বন্ড দিয়ে। ফসফো এস্টার, ফসফো ডাইএস্টার, এন গ্লাইকোসাইডিক, এই জায়গাগুলো কিন্তু ভুলো না। এন গ্লাইকোসাইডিক কোনটায়? যখন সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস জুড়ে যাবে, সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস জুড়লো যে বন্ডটা, তার নাম এন গ্লাইকোসাইডিক। সুগারের সঙ্গে যখন উপরের দিকে কোনার দিকে উঠে গেছিল, ফসফেটটা জুড়েছিল এর আগের স্ট্রাকচার, তার নাম ছিল ফসফো এস্টার বন্ড। এবার এটা নিয়ে নিউক্লিওটাইড হলো। এবার এই যে পুরো সেট আরেকটা জুড়বে, তো তলায় আরেকটা জুড়বে, তাদের সঙ্গে জুড়ে থাকতে হবে কয় নম্বর? 3 নম্বর। 1 2 3, 2 নম্বরে ডিঅক্সি হয়ে গেছে, 3 নম্বরের ওএইচটা তখনও ফাঁকা আছে।
সেই 3 নম্বর OH এর সঙ্গে আরেকটা বন্ড, আরেকটা নিউক্লিওটাইডের, এবং তার নিচের বন্ডের যেটা ফসফেট বন্ড সেটা মিলে দুটো এস্টার বন্ড করবে, তাকে বলে ফসফোডাইএস্টার বন্ড। এটা মুখে বললাম, পরের ছবিগুলো দেখিয়ে দেবো। ঠিক এখানেও কিন্তু, এবং ডিএনএ স্ট্রাকচার যেহেতু এটা সেকেন্ডারি স্ট্রাকচার, আরেকটা, অর্থাৎ এখানে যদি এটা অ্যারোটাকে আমি ওপরের দিকে দিই এইভাবে একটা স্ট্রাকচার, ঠিক তার অ্যান্টি প্যারালাল অর্থাৎ উল্টো করে অ্যারোটার দিক মুখটা খেয়াল করবে, এটাকে অ্যান্টি প্যারালাল বলা হয়, বিপরীতমুখী বলা হয়। অ্যান্টি প্যারালালে আরেকটা স্ট্র্যান্ড জুড়ে যাবে। কেন দেখতে পাচ্ছ উপরে আছে 5 প্রাইম আর নিচে 3 প্রাইম? কেন 3 প্রাইম মানে ওই যে 3 নম্বর যেখানে OH গ্রুপটা জুড়েছিল, লাস্টে যেটা জুড়েছে, সব শেষে যেটা জুড়েছে, সেখানে 3 নম্বরের তো ফাঁকা থাকবে। যেখানে সব শেষ নিউক্লিওটাইডটা জুড়লো, সেটা 2, 3, 4, 5, 40টা 50টা যত হতে পারে, তার একদম লাস্ট পজিশনেরও তো একটা 3OH পজিশন ফাঁকা থাকবে, এবং সেই প্রাইম, সেই কার্বন নাম্বারটাকে দিয়ে আমরা বলি 3 প্রাইম কার্বন। তাহলে 5 প্রাইম 3 প্রাইম, এবং যেহেতু সেটা উল্টো হয়ে গেছে, একটা এইদিকে গেছে আরেকটা এইদিকে গেছে, এরকম উল্টো করে গেছে, তার জন্য তাকে আমরা দেখো উপরে চলে গেছে আমাদের 3 প্রাইম, এই দেখো উপরে চলে গেছে 3 প্রাইম এন্ড, এবং নিচের দিকে চলে গেছে 5 প্রাইম এন্ড, উল্টো করে গেছে। তাহলে এরা পাশাপাশি কিরকম? পাশাপাশি দেখলে এপাশে 5 প্রাইম, এপাশে 3 প্রাইম, আবার এপাশে উল্টো করে 3 প্রাইম, এপাশে 5 প্রাইম। এই প্রাইম ক্যালকুলেশনটা কিন্তু শিখে গেলে, এটা খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, ক্লাস 12-এ উঠে ডিএনএ স্ট্রাকচার আরো ডিটেল করে তোমাদের বলবো। এবং সবচেয়ে বড় কথা, এবার এই দুটো স্ট্র্যান্ডকে জুড়ে রাখলো, এই যে মিড বরাবর, এই যে মাঝখান বরাবর দাগ দিয়েছি, এই মাঝখান বরাবর দাগের মধ্যে, অর্থাৎ প্রতিটি নাইট্রোজেন বেস, শুধু নাইট্রোজেন বেস, দুটো নাইট্রোজেন বেস, অর্থাৎ এই নিউক্লিওটাইডের একটা নাইট্রোজেন বেস, ওই নিউক্লিওটাইডের একটা নাইট্রোজেন বেস, তারা জুড়ে যাবে কতগুলো হাইড্রোজেন বন্ড দিয়ে। দেখো বন্ড কিন্তু অনেকগুলো পেলাম। আবার বলছি, এন গ্লাইকোসাইডিক বন্ড দিয়ে সুগার নাইট্রোজেন, ফসফোএস্টার বন্ড দিয়ে সুগার ফসফেট, ফসফোডাইএস্টার দিয়ে দুটো নিউক্লিওটাইড পরপর কনজিকিউটিভ দুটো নিউক্লিওটাইড। আবার এটা নিয়ে যে সিঙ্গেল প্রাইমারি স্ট্রাকচারের সঙ্গে আরেকটা সেকেন্ডারি স্ট্রাকচার যদি পরপর জুড়ে যায়, এইভাবে দুটো অ্যান্টি প্যারালাল যদি হবে এভাবে, তারা যে কাছে এলে জুড়ে গেল, কিভাবে জুড়লো? নাইট্রোজেন বেসগুলো তারা জুড়লো হাইড্রোজেন বন্ড দিয়ে, উইক হাইড্রোজেন বন্ড, উইক, তারা খুব একটা স্ট্রং নয়। এই যে এখানেও দেখতে পাচ্ছ হেলিক্যাল স্ট্রাকচারে, এটা অ্যাকচুয়ালি পুরো ল্যাডার লাইক স্ট্রাকচার, এটা অ্যাকচুয়ালি ডিএনএ স্ট্রাকচার, ইটস এ হেলিক্যাল স্ট্রাকচার। এখানে একটা বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, এখানে বন্ড, এখানে অনেকগুলো বন্ড এভাবে জুড়ে 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 জুড়ে, দিস বন্ডস আর অ্যাকচুয়ালি উইক হাইড্রোজেন বন্ডস। এই উইক হাইড্রোজেন বন্ডগুলো জুড়ে যায় কিভাবে? এর একটা সিস্টেম আছে, এটাকে চারগাফ নামে একজন সায়েন্টিস্ট, আমি আবারও সব শেষে এটাকে নিয়ে একটু ডিটেলে ডিসকাস করে দেব, তখন বুঝতে পারবে। তিনি বলেছিলেন যে অ্যাডেনিন, অ্যাডেনিন নিউক্লিওসাইড, এবং অ্যাডেনিন কিন্তু অ্যাডেনিলিক অ্যাসিড, অ্যাকচুয়ালি এখন ডিএনএ এর সঙ্গে জুড়েছে মানে অ্যাডেনিলিক অ্যাসিড, সবসময় জুড়ে যাবে ডাবল হাইড্রোজেন বন্ড দিয়ে, এ এন টি জুড়ে যাবে সবসময় অ্যাডেনিন অ্যান্ড থাইমিন। রিমেম্বার, সবসময় অ্যাডেনিন অ্যান্ড থাইমিন ডাবল বন্ডে জুড়বে যদি সেটা ডিএনএ হয়। অনেক সময় এই ধরনের সিউডো ডাবল বন্ড হয়ে দেখা যায় আরএনএতে। আরএনএতে মনে রাখবে অ্যাডেনিনের সঙ্গে সবসময় ইউরাসিল জুড়বে, তখন গিয়ে থাইমিন থাকবে না। আরএনএতে যে নাইট্রোজেন বেসটি অ্যাবসেন্ট, অনুপস্থিত, নাইট্রোজেন ক্ষারক বাংলায় বলবে, অ্যাবসেন্ট নাইট্রোজেন বেস, তার নাম হলো থাইমিন। আরএনএতে থাইমিন অ্যাবসেন্ট থাকে, কিন্তু ডিএনএতে থাইমিন থাকবে, ইউরাসিল অ্যাবসেন্ট থাকবে। কাজে থাইমিন এবং ইউরাসিল, তাহলে বোঝো, তাহলে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন ডাবল হাইড্রোজেন বন্ডে জুড়ে গেল, ডাবল হাইড্রোজেন বন্ডে জুড়ে গেল। এখানে উইক হাইড্রোজেন বন্ড আমি বলে দিলাম, এগুলো হাইড্রোজেন বন্ড। তাহলে অ্যাডেনিন থাইমিন হলে তাহলে বুঝে নেবো এটা একটা ডিএনএ স্ট্রাকচার। আর অ্যাডেনিন ইউরাসিল যদি কোনো কারণে হয় তাহলে বুঝবো আরএনএ স্ট্রাকচার। এবং আরএনএতে ইউরাসিল থাকে, থাইমিন থাকে না। ডিএনএতে থাইমিন থাকে, ইউরাসিল থাকে না, এটা মনে রাখবে। বাট বন্ড ইজ অলওয়েজ টু হাইড্রোজেন বন্ড। এবারে যদি সেটা গুয়ানোসিন হয় বা গুয়ানিলিক অ্যাসিড হয়, বা আমি যদি শুধু নাইট্রোজেন বলি গুয়ানিন বলবো, গুয়ানিন সবসময় ট্রিপল হাইড্রোজেন বন্ড দিয়ে সাইটোসিনের সঙ্গে জুড়বে। উল্টো করে ব্যাপারটা সত্যি, যদি এ পাশে সাইটোসিন থাকে, এ পাশে ট্রিপল বন্ড দিয়ে গুয়ানিলিক অ্যাসিড অর গুয়ানিন জুড়ে যাবে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক এখানেও কিন্তু একই রকম ভাইস ভার্সা উল্টো করে হয়। যদি আমাকে এখানে যদি থাইমিন বলা যায়, কেউ বললো এখানে থাইমিন আছে, থাইমিন সবসময় জুড়বে ডাবল বন্ড দিয়ে। কার সঙ্গে জুড়বে? অ্যাডেনিনের সঙ্গে জুড়বে। থাইমিন কিন্তু আবার ইউরাসিলের সঙ্গে এইভাবে জুড়বে না। অ্যাডিনিন থাকলেই একমাত্র উল্টো করে বুঝবে যে ইউরাসিল হতে পারে। কিন্তু যদি থাইমিন থাকে সেখানে কোনো ইউরাসিল জুড়বে না, অ্যাডিনিন একমাত্র জুড়তে পারে। থাইমিন থাকলে একটাই জুড়বে। যদি আগে থাইমিন থাকে তবে সেকেন্ডে যে জুড়বে সে সবসময় হবে অ্যাডিনিন, ইউরাসিল সেক্ষেত্রে হবেই না, কারণ ইউরাসিল এবং থাইমিন নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে। এটাই একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। এবারে এই ডিএনএ এর আরো কিছু তোমরা ইনফরমেশন এই স্লাইড থেকে একবার প্রাথমিকভাবে জেনে নাও, এরপরে আমি এটাকে অনেকবার রিপিট করব, এই রিপিটেশনটা জানবে। একটা ডিএনএ, দেখো আমার কাছে একটা ডিএনএ এই স্ট্রাকচার আছে, এ দেখো আমি এটা বানিয়েছি। এই যে এইভাবে একটা ডিএনএ স্ট্রাকচার তোমরা এইভাবে করে নিজেরাও বাড়িতে বসে অরিগামিতে করে নিজেরা অরিগামি করে এই যে দেখতে পাচ্ছ, এটা একটা ডিএনএ স্ট্রাকচার, যা বানানো সম্ভব বাড়িতে খুব ইজিলি। এটার বেশ কিছু মেটেরিয়াল আছে, এটাকে একটা যদি তোমরা কেউ চাও আমি দিয়ে দিতে পারি, তোমরা যদি চাও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার কথা বলো তোমরা, সে আমি দিয়ে দিতে পারবো। তার এরকম একটা পেপার আছে, সেই পেপারটাকে প্রিন্ট করে নিতে হবে আগে এই যে কালারগুলোর জন্য, তারপরে তার একটা মেথড আছে, সেই মেথডটা আমি পরে তোমাদের বলে দেবো। ভাঁজ করে মেথড দিলেই এই ডিএনএটা বানানো যায়। এই যে দেখো ডাবল হেলিক দুটো স্ট্রাকচার, এই দেখো কিভাবে হেলিক্যাল স্ট্রাকচার বেড়ে আছে। বেড়ে থাকলে দেখা যাবে এখানে দুটো গ্রুপ দেখা যাচ্ছে, গ্রুপ, মেজর গ্রুপ অ্যান্ড মাইনর গ্রুপ। এটা ছোট এবং এটা বড়। ঠিক ওখানেও দেখা যাচ্ছে, দেখো গ্রুপগুলো বিভিন্ন রকমের গ্রুপ। এখানে আমি মেজর গ্রুপ মাইনর গ্রুপটা তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবে। এই যে গ্রুপটা দেখছো মাঝখানে, এটাকে বলে মাইনর গ্রুপ, আর এই যে মাঝখানে গ্রুপটা দেখছো এটাকে বলে মেজর গ্রুপ। মেজর গ্রুপ, মাইনর গ্রুপ, গ্রুপটাকে আগে বুঝে নাও। অর্থাৎ এই যে যখন তারা প্যাচ খাবে, যখন ড্র করবে, তখন কিন্তু ড্র করলে অটোমেটিকলি মেজর মাইনর গ্রুপ হয়ে যায়। তোমাদের কেমন লাগলো? এটা নিশ্চয়ই ভালো লাগলো। এই মডেলটি নিজে হাতে আমি বানিয়েছি। এটাকে এই একটা দেশলাইয়ের বাক্স আছে, এই দেশলাই বাক্সে যদি এরকমভাবে সোজা কাঠির মধ্যে দাঁড় করিয়ে রাখা যায়, এই ডিএনএ স্ট্রাকচারের একটা মডেল আমরা বাড়িতে তৈরি করে রাখতে পারি। ভেরি ইন্টারেস্টিং, আমাদের সবচেয়ে বেসিক ইউনিট, বা এটাকে আমাদের লাইফের জান বলা যেতে পারে। জানি না কোথাও কোথাও একটু আপচা আসতে পারে, কারণ এটা পরে এডিট করার সময় একটু গন্ডগোল হয়ে যায়, দেখেছি আমি। তাহলে এই যে ডিএনএ স্ট্রাকচারটা, সেটা অ্যাকচুয়ালি একটা রিং লাইক স্ট্রাকচার। এটা আমরা পরে তার ছবিগুলো দেখাবো। আমরা পিকচার 51 বলে একটা পিকচার আছে, যেটাতে রোজালিন ফ্র্যাঙ্কলিন বলে একজন বিখ্যাত ফিমেল সায়েন্টিস্ট ছিলেন, যিনি মারা গেছিলেন। পরে বলবো এদেরকে নিয়ে, তার ছবি দেখাবো। অর্থাৎ তার যে স্ট্রাকচারটা তিনি দিয়েছিলেন, একটা এক্স-রে প্লেটের মধ্যে তিনি ছবিটা তুলেছিলেন, এটাকে রিং লাইক স্ট্রাকচার দেখা যাচ্ছিল। কিন্তু পরবর্তীকালে আরো অ্যানালাইজ করে দেখা গেল এটা অ্যাকচুয়ালি যদি তাকে আমরা টপ ভিউতে দেখি তাহলে রিং লাইক দেখবো, আর যদি তাকে আমরা সাইড লম্বা ভিউতে দেখি তাহলে এরকম লম্বা হবে ডাবল হেলিক্যাল স্ট্রাকচার বা সেকেন্ডারি স্ট্রাকচার। এটাকে সেকেন্ডারি স্ট্রাকচার, দুটো স্ট্র্যান্ড, সেকেন্ডারি স্ট্রাকচার বলবো। এটা একটা সার্কেলে থাকে, অ্যাকচুয়ালি এটা একটা সার্কেলে থাকে। কি বললাম? একটা সার্কেলে। কিরকম? মেয়েরা হাতের একটা বালা পড়েছে, মনে করো এই যে হাতে চুড়ি, তার একটা অংশ কাটা আছে। প্রথমে তো পুরো সার্কেল হয়ে আছে, ব্যাঙ্গেল দেখেছো, মেয়েরা এরকম কাটা বালা অনেক সময় আগের দিনে পড়তো, এখন আজকাল পড়ে না। সেটাকে ধরে যদি লম্বা করে টান দাও, দেখো একটা প্যাচ খেয়ে যাবে। ডিএনএটা এরকম একটা প্যাচ খেয়ে থাকে, এবং এই প্যাচটা যে খায়, এটার কতগুলো ডিস্টেন্স আছে, এগুলো পুরো তোমাদের মুখস্থ করতে হবে। আমি কিন্তু এটা একদম কয়েকটা ইনফরমেশন আমি এখন দিয়ে যাচ্ছি, পরে আরেকবার বারবার একদম শেষে আরেকবার দেখাবো রিক্যাপ করার জন্য। ভালো করে মনে রেখো, এখন এগুলো যদি মুখস্থ রাখতে পারো, পরে যা রিক্যাপের সময় ইজিলি একটু তাড়াতাড়ি দেখাবো, মনে যেন থাকে। দেখো এই যে দুটো স্ট্র্যান্ড, এই দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা ডিস্টেন্স আছে। প্রথমে আমরা দুটো স্ট্র্যান্ডের আগে ডিস্টেন্সটা বলে নিই। এই যে দুটো স্ট্র্যান্ডের একটা ডিস্টেন্স, দুটো সুগার মলিকুলের মধ্যে ডিস্টেন্স 3' to 5', অর্থাৎ দুটো কার্বন মলিকুল যা থাকে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই দুটো কার্বনের মধ্যে, দুটো স্ট্র্যান্ডের মধ্যে সবসময় কনস্ট্যান্ট, মেনলি এটা বিডিএনএ, জেড ডিএনএ, এ ডিএনএ, এরকম অনেকগুলো ডিএনএ আছে, তাদের উপরে একটু ডিফার করে, কিন্তু জেনারেলি অন অ্যান অ্যাভারেজ এটা ডিস্টেন্স হচ্ছে 20 আংস্ট্রং। সেটাকে একটা জিরো যদি কমিয়ে দিই তাহলে হয়ে যাবে 2 ন্যানোমিটার। এখানে ন্যানোমিটারে বলা আছে, দেখো এখানে ন্যানোমিটারে বলা আছে 2 ন্যানোমিটার। এটাকে যদি আমরা আংস্ট্রমে, সবসময় একটা জিরো, ন্যানোমিটার থেকে আংস্ট্রমে কনভার্ট করতে গেলে একটা জিরো বাড়িয়ে দেবে।
আবার ন্যানোমিটার দেওয়া থাকে, তাকে অ্যাংস্ট্রমে কনভার্ট করতে হলে জিরোটা কমিয়ে দেবে, জাস্ট একটা জিরো কমাবে। এইভাবে করে আমাদের ন্যানোমিটার এবং অ্যাংস্ট্রমটা ইজিলি বোঝা যাবে। তাহলে 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম হচ্ছে দুটো স্ট্র্যান্ডের মধ্যে অ্যান্টি প্যারালাল, দুটো স্ট্র্যান্ডের কার্বনের মধ্যে কার্বন টু কার্বনের ডিস্টেন্স। এবার ওই যে পাকটা বলেছিলাম, এটা কত? পুরো পাকটা 360 ডিগ্রি, এবং 360 ডিগ্রিকে যদি লম্বা করে টান দিই, সেখানে 10টা নিউক্লিওটাইড থাকবে, 10 নিউক্লিওটাইড। একটা পাককে সম্পূর্ণ একটা পিচ বলা হয় এটাকে। একটা পিচে 10 নিউক্লিওটাইড আমাদের অবস্থান করবে। আমি এখনই বলে দিলাম, পরে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10। অ্যাকচুয়ালি এখানে দেখানোটা এক্স্যাক্টলি রেশিওতে হয়নি, কারণ অনেকগুলো গ্রুপ চলে এসছে। ওই 10টা নিউক্লিওটাইড ওইটুকের মধ্যে, অর্থাৎ একটা পিচ, এইরকম প্যাচকে একটা পিচ হয়ে গেল, একটা পিচ, এগেইন তাকে আরেকটা পিচ, এভাবে পিচ পিচ করে সেগুলোকে যদি আমরা একসঙ্গে করে দিই, তাহলে একটা সার্কুলার স্ট্রাকচার হবে 360 ডিগ্রি। তাহলে এইটুকের মধ্যে নিউক্লিওটাইড বা নাইট্রোজেন বেসের ওই যে লম্বাগুলো বললাম, এই যে এক একটা নিউক্লিওটাইডের বেস পেয়ার, এগুলোকে বলে বেস পেয়ার। বেস বলবো না, খালি বেস পেয়ার, কারণ অ্যাডেনিনের সঙ্গে থাইমিন থাকবে, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন থাকবে ডিএনএ স্ট্রাকচারের সময়, তারা পেয়ার হয়ে থাকবে। একটা বেস, একটা, দুটো বেস, বেস পেয়ার, বেস পেয়ার, বেস পেয়ার, এরকম পেয়ার কটা? 1 2 3 4 5 6 7 8 9 10। একটা পিচের মধ্যে এই 10টা বেস পেয়ার থাকবে, এবং এই হোল বেস পেয়ারের ডিস্টেন্স হবে, এটা আমরা জানবো হচ্ছে 34 ন্যানোমিটার। মনে রাখবে এই ডিস্টেন্সটাকে, ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তাহলে এক একটার মধ্যে দূরত্ব কত হচ্ছে? আমরা যদি ন্যানোমিটারে বলি, এটাকে আমরা, যদিও ন্যানোমিটারের ছোট 34 না, 3.4 ন্যানোমিটার, 3.4 ন্যানো, আর 34 হলে অ্যাংস্ট্রম হবে। চলো অ্যাংস্ট্রমেই বলি আগে। চলে 34, আমি সবকটা অ্যাংস্ট্রমে আগে বোঝানো পছন্দ করি, তারপরে সেটাকে ন্যানোমিটারে কনভার্ট করে একটা পয়েন্ট বা দশমিক বা যেটাকে ডেসিমেল বলে সেটাকে সরিয়ে দিয়ে। তাহলে সবার আগে আমি তোমাদের অ্যাংস্ট্রমে বলছি, যেটা একটু বড় দেখতে বা সাইজে, কিন্তু তার অ্যাংস্ট্রমের সাইজ অ্যাকচুয়ালি ছোট, ন্যানোমিটারের সাইজ অ্যাংস্ট্রমের থেকে বড়, কিন্তু আমাদের অনেক সময় ন্যানোমিটার অ্যাংস্ট্রমে কনভার্ট করতে বলা থাকে। অ্যাংস্ট্রমে আগে শেখো, ন্যানোমিটারে বললে তার থেকে একটা জিরো কমিয়ে দেবে, বাস এইভাবে তোমাদের হিসেবটা মতো রাখতে হবে। তাহলে এই যে একটা পিচ, তার 34 অ্যাংস্ট্রম, ন্যানোমিটারে বললে 3.4 ন্যানোমিটার, একটা 3.4, একটা যদি ডেসিমেল সরিয়ে দিই 3.4 হয়ে যাবে, ভালো করে মনে রেখো। এবারে এটাকে যদি অ্যাংস্ট্রমে বলি, তাহলে এক একটা বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত হলো? দুটো বেস পেয়ারের মধ্যে, অর্থাৎ এখানে একটা বেস পেয়ার, এখানে একটা বেস পেয়ার, এই যে দুটো বেস পেয়ার পাশাপাশি না, কিন্তু দুটো পর পর কনজিকিউটিভ, দুটো নিউক্লিওটাইড বেস পেয়ার, দুটো নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়েছে, দুপাশে দুটো জোড়া জোড়া লেগেছে, তাদের একটা ডিস্টেন্স ডিভাইডেড বাই 10। তাহলে অ্যাংস্ট্রমে বলছি 3.4 অ্যাংস্ট্রম, টোটালটা 34, 10টা মিলে তার এক একটার কত হবে? ডিভাইডেড বাই 10, মানে 3.4 অ্যাংস্ট্রম। এগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের কনভার্ট করতে বলা আসবে, এবং এগুলো বই থেকে দেখে আরেকবার পড়ে নিতে হবে আমার কথা তো শুনলে। এবারে একটা জিনিস আছে, প্রত্যেকটার মধ্যে একটা অ্যাঙ্গুলার একটা, যেহেতু এটা প্যাচ, পিচটা একটা প্যাচ খাচ্ছে, সেই প্যাচটার একটার সঙ্গে আরেকটা এরকম একটা অ্যাঙ্গেল করে থাকবে, এরকম 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 অ্যাঙ্গেল করে করে নাইট্রোজেন বেসগুলো পরপর থাকবে, তাই না? অ্যাঙ্গেল করে পরপর অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল একটা, এই অ্যাঙ্গেল একটা, এই অ্যাঙ্গেল ক্রমাগত নামছে, ওপরের থেকে নামছে। এই যে আমাদের অ্যাঙ্গেলগুলো, এই যে দেখছো একটা অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গুলার ডাইভারশন আছে, এই অ্যাঙ্গুলার ডাইভারশনটাও আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে একটা হোল পিচ মানে একটা পুরো সার্কেল 360 ডিগ্রি, তাহলে একটা যদি পিচকে করে 360 ডিভাইডেড বাই 10, তাহলে হবে 36 ডিগ্রি অ্যাঙ্গেল। দেখো এইভাবে যদি তোমাদের দুটো অ্যাঙ্গেল বলা থাকে, তোমরা 36 ইন্টু 2 এই করে তোমরা অ্যাঙ্গুলার যে ডাইভারশন যেটা হয়, সেই অ্যাঙ্গুলার ডাইভারশনও ক্যালকুলেট করতে পারবে। এগুলো একটু কঠিন এক্সামে আসে, খুব একটা কঠিন কিছু নয়, একদমই সোজা। একটা ডাইভারশন 360 ডিভাইডেড বাই 10 করলে তাহলে 36 ডিগ্রি হয়ে গেল, একদম ক্লিয়ার কাট। জায়গাটা বুঝতে পেরেছো? তাহলে দুটো নিউক্লিওটাইড পর পর কনজিকিউটিভ, তার ডিস্টেন্স অ্যাংস্ট্রমে যদি বলি 3.4 অ্যাংস্ট্রম, সেটাকে যদি ন্যানোমিটারে করে দিই 0.34। এই দেখো দুটোর মধ্যে এখানে পরিষ্কারভাবে বলা আছে কোথায়
0.34 ন্যানোমিটার বলা। কেন? ওই যে বলেছিলাম 3.4, তার একটা জিরোকে এপাশে যদি একটা ডেসিমেলকে এপাশে নিয়ে যাবো তাহলে 0 তো আগে দরকার নেই, 0.34 ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটারে কনভার্সন একটা করে দিলাম, তবে বাকিগুলো করতে পারবে। তাহলে অ্যাংস্ট্রং এর হিসেবটা আমি আরেকবার বলে দিচ্ছি। হোল ডিএনএ স্ট্রাকচারে একবারে বলে দিচ্ছি, দুটো স্ট্র্যান্ডের সেকেন্ডারি স্ট্রাকচার, তার যে কার্বনের মধ্যে ডিস্টেন্স 20 অ্যাংস্ট্রম অন অ্যান অ্যাভারেজ। একটা পিচের লেংথ হচ্ছে 34 অ্যাংস্ট্রম। টোটাল পিচ মানে পুরো সার্কেলটা, পুরো এইভাবে বেঁকে আছে ঠিকই, কিন্তু আবার জুড়ে জুড়ে দাও, জুড়ে দিলে একটা সার্কেল হয়ে যাবে। এটাকে লম্বা করে, এই যে লম্বাটার ডিস্টেন্স 34 অ্যাংস্ট্রম। এবং এই লম্বাটার মধ্যে কটা নিউক্লিওটাইড আছে? আছে 10টা, 10 নিউক্লিওটাইড, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই যে 10টা, একটা ডিস্টেন্স কত আছে? আছে সবসময় অ্যাংস্ট্রমে যদি বলি 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এইভাবে করে কিন্তু এইবার অনেক সময় এটা ডিস্টেন্স মাপতে আসে। তোমাদের বলা আছে যে 6টা বেস পেয়ার আছে, 6টা বেস পেয়ার, এবার 5টা বেস পেয়ার যা বলা থাকে, 1 2 3 4 এরকম করে 6টা বেস পেয়ার। তখন 6টা বেস পেয়ারে যদি ডিস্টেন্স মাপতে বলে তুমি কত করবে? তাহলে কি 3.4 ইন্টু 6 করবে? না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন করবে তার ভিতরে গ্যাপটা। ভেবে দেখো গ্যাপ কটা হবে? গ্যাপ হবে 5টা গ্যাপ। তাহলে 3.4 ইন্টু 5 করবে। 6টা বেস পেয়ার দেওয়া থাকলে একটা কম করে ইন্টু 5 করে ডিস্টেন্সটা ইজিলি পেয়ে যাবে। ভালো করে বোঝা যাচ্ছে? ডিস্টেন্স কিন্তু এভাবে বলতে আসে অনেক সময়, যে একটা জায়গায় 10টা বেস পেয়ার আছে, তার ডিস্টেন্স কত? ওই যে তার মধ্যে পর মেপে যাবে। বেস পেয়ার যটা বলা থাকবে তার ডিস্টেন্স একটা কম করে তাকে 3.4 দিয়ে অ্যাংস্ট্রমে আসবে। তার ক্যালকুলেশনটা অ্যাংস্ট্রমে করে যদি ন্যানোমিটারে করতে যায়, জাস্ট একটা ডেসিমেলকে আমরা আমাদের লেফটে সরিয়ে দেব। তোমরা ম্যাথমেটিক্স জানো, খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার বললাম, কিন্তু এটা মাথায় রাখবে। চলো এটাকে আমরা একটু ইরেজ করে দিয়ে বলি। ডিএনএ কনসিস্ট অফ 2 পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড, এটা আগেই বলে দিয়েছি তোমাদের, and forming a double helix, 1 helix 2 helix, secondary structure make a double helix structure, double helix, দুটো হেলিক্যাল স্ট্রাকচার করে দেবে, ডাবল হেলিক্স। 1 ফুল টার্ন হ্যাজ 10 স্টেপস, 10 বেস পেয়ার্স, বিপি বলা হয় এটাকে। ইন শর্ট এখন থেকে বিপি বলবো। বিপি মানে ব্লাড প্রেশার নয়, ইটস এ বেস পেয়ার্স ডিএনএ এর ক্ষেত্রে। কাজে এই পয়েন্টটা তোমরা জেনে নিলে। নেক্সট দ্য লেংথ অফ a full turn, length of full turn is 34 angstrom. এই যে অ্যাংস্ট্রমটা দেখে নিয়েছো, that is 3.4 for each step. অ্যাংস্ট্রমে 3.4 অ্যাংস্ট্রম for each step. আর at each step the strand turns 36 degree because 360 ডিগ্রি আমাদের টোটাল আছে, তাকে আমরা 10 দিয়ে ডিভাইড করলে 36 ডিগ্রি পেয়ে যায় প্রত্যেকটা, ইচ অ্যান্ড এভরি স্ট্যান্ডের টার্ন। হোল স্ট্যান্ড 360, তার মানে যদি 5 স্ট্যান্ড বলে তাহলে 5 ইন্টু সেই হিসাবে আমরা ক্যালকুলেট করতে পারবো, 36 ইন্টু 5 করে দিয়ে তার পুরো অ্যাঙ্গুলার ডাইভারশনটা ক্যালকুলেট করতে পারবো, ডিস্টেন্স বের করতে পারবো। দুটোর মধ্যে ডিস্টেন্স তো কনস্ট্যান্ট, 10 অ্যাংস্ট্রমে বলবে। এবার তার অ্যাঙ্গুলার ডাইভারশন অনেক সময় আসে, অথবা তার লেংথ আসে, নিউক্লিওটাইড আমাকে বলে দিলেই আসবে। এটা ভেরি ইজি টু ক্যালকুলেট, এটা ইজিলি তোমরা বের করতে পারবে। তাহলে চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। সেকেন্ডারি স্ট্রাকচার অফ ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেলের আমরা একটু ডিটেল দেখতে চলেছি। যে ডিটেল তোমাদের বলেছিলাম, এই যে অ্যান্টি প্যারালাল, এই দেখো সুগার, এটা ফসফেট, আবার উল্টো দিকে জাস্ট খালি অ্যারোটা লক্ষ্য করো, এটা কিন্তু ড্র করতে হবে। এই যে এর মাথাটা বা পুরো শার্প এন্ডটা এইদিকে চলে গেছে, আর এর শার্প এন্ডটা উপরের দিকে আছে। এখানে কি অক্সিজেন রয়ে গেছে, এখানে অক্সিজেন আছে, এখানেও অক্সিজেন আছে, অক্সিজেন উল্টো হয়ে গেছে, তাই বলেছিলাম অ্যান্টি প্যারালাল দুটো। এটাকে যদি আমরা উপরের দিকে দেখি, এইভাবে দেখি, আর এটাকে আমরা নিচের দিকে দেখবো, দেখো কিভাবে উল্টো করে গেছে, এবং এইভাবে বেস পেয়ার গুলো জুড়ে গেছে। দেখো বেস পেয়ারটা কি করে করেছে,
এবার এই বেস পেয়ারিং গুলোর মধ্যে তোমরা বসিয়ে দিয়ে মাঝখানে বন্ড বলতে পারবে। আমরা যদি এখানে আমরা অ্যাডিনিন ধরি, এখানে যদি থাইমিন ধরি, তাহলে এখানের মধ্যে বন্ড কটা হবে? 2 ডাবল বন্ড। আবার এখানে যদি সাইটোসিন ধরি, এখানে অবভিয়াসলি আসবে গুয়ানিন, এখানে কটা বন্ড হবে? 1 2 and 3। ভাইস ভার্সা দুটোর ক্ষেত্রে একই হবে। আর নাইট্রোজেনাস বেস কোনগুলো? দিজ আর, এই যে কালার স্ট্রাকচার গুলো দেখছো, দিজ আর নাইট্রোজেনাস বেস। এই মডেলটা হলো ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল। জেমস ওয়াটসন অ্যান্ড ক্রিক এগুলো আমাদের দিয়ে দিয়েছিলেন, আমাদের এই মডেলগুলো বলে দিয়েছিলেন, ভালো করে মনে রাখবে। In DNA, a nucleotide consists of nitrogen base of deoxyribose sugar and phosphate group. Deoxyribose sugar কেন বলেছিলাম? 2 নম্বর কার্বন থেকে একটা অক্সিজেন সরে যায়। Backbone of DNA strand is formed by sugar phosphate sugar chain. Phosphate sugar chain দিয়ে কয় phosphodiester bond. Steps are formed. Steps, এই যে স্টেপস গুলো কোনটা? এই যে কালার গুলো দেখছো, এগুলো স্টেপস আর ফর্ম উইথ দ্য নাইট্রোজেন বেস পেয়ার্স। and nitrogen bases include adenine, guanine, thymine, cytosine and আর কিছু নয়, কারণ এখানে ইউরাসিল থাকবে না, কারণ ইটস এ স্ট্রাকচার অফ ডিএনএ। সো ATGC এখন থেকে বারবার বলবে, ইউরাসিল ইজ অ্যাবসেন্ট, ইউরাসিল ইজ অ্যাবসেন্ট, ইউরাসিল ইজ অ্যাবসেন্ট। এর আগেই আমরা তোমাদের বলে দিয়েছিলাম ইউরাসিল কিন্তু এখানে অ্যাবসেন্ট থাকে। দিস ইউরাসিল ইজ অ্যাবসেন্ট in case of DNA, but in case of RNA the uracil will present, uracil present থাকবে। so it is uracil is absent, very very important। এই পয়েন্ট গুলো কিন্তু তোমরা মনে রাখবে, 1 2 3 and 4। এটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার অফ ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল। লেখার সময় তোমরা একদম এইভাবে একটা ড্র করে একটা ড্রয়িং দেবে ওয়াটসন ক্রিক মডেলের, এবং এই ছবিটা, এটা তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং কিছু ইনফরমেশন এভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে দিলেই তোমাদের লেখা কমপ্লিট হয়ে যাবে। সেকেন্ডারি স্ট্রাকচার অফ ডিএনএ ওয়াটসন ক্রিক মডেল আরেকটু যদি দেখো ডিটেলে এসছে, যেটা বলেছিলাম অ্যাডিনিনের সঙ্গে থাইমিন ডাবল বন্ড, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন ট্রিপল বন্ড, আবার থাইমিন অ্যাডিনিন উল্টো করে গেছে ডাবল বন্ড, সাইটোসিন গুয়ানিন ট্রিপল বন্ড। এইভাবে করে দেখো প্রাইম গুলো লক্ষ্য করো, 5 প্রাইম নিচে আছে 3 প্রাইম, উল্টো দিকে কি হবে সেটা বদলে গিয়ে উপরের দিকে হয়ে যাবে 3 প্রাইম, নিচের দিকে হয়ে যাবে 5 প্রাইম। এভাবে করে আমাদের প্রাইম গুলো ক্যালকুলেট করতে হবে। ঠিক এই ড্রয়িংটা আমি সবার আগে বলছি, ওয়াটসন ক্রিক যদি মডেল আসে এই ড্রয়িংটাই তোমরা এঁকে দেবে, একদম হুবহু এই ড্রয়িংটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে কোনো কিছু ভাবে, বা এখনই ভিডিওটাকে পজ করে তোমরা এই স্ট্রাকচারটা এঁকে নাও। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ইম্পর্টেন্ট স্ট্রাকচার। যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলোই রাইটিং ফর্মে আছে। এ পেয়ার উইথ, আমরা পেয়ার গুলো দেখতে পাবো, উইথ টি, এটি উইথ 2 হাইড্রোজেন বন্ড, জি পেয়ারস উইথ 3 হাইড্রোজেন বন্ডস, পরিষ্কার ভাবে আছে। এ ফসফেট মলিকুল লিঙ্কড উইথ 3 প্রাইম কার্বন অফ 1 সুগার অফ 1 নিউক্লিওটাইড অফ 5 কার্বন অফ দ্য সুগার অফ দ্য সাকসেসিভ নিউক্লিওটাইড। আগেই বলেছি তার সাকসেসিভ নিউক্লিওটাইডের সঙ্গে 3 প্রাইমের সঙ্গে জুড়ে যাবে। There is an ester bond formation between phosphate and hydroxyl group of sugar, as this structure is called ester bond, phosphoester bond. This is called phosphoester bond. This is called phosphoester, আগেই বলেছিলাম। আর আরেকটা দুটো নিউক্লিওটাইড, অর্থাৎ দিস নিউক্লিওটাইড এন্ড দিস, কটা বন্ড? এইখানে এই একটা বন্ড, এখানে এই একটা বন্ড, 1 and 2। These 2 bonds are actually diester bond, phosphodiester bond, very very important bond। আমি বললাম এটাকে বারবার করে মনে রাখবে, phosphodiester bond, phosphodiester bond, phosphodiester bond, ভালো করে মাথায় রাখতে হবে। phosphodiester bond, phosphoester bond কোথায় থাকে? see this phosphoester bond, এই যে এই জায়গাটা রয়ে গেছে phosphoester bond, বাস ঠিক আছে। এখানে একটা তাই ফসফোএস্টার, এখানে একটা, এখানে দুটো তাই ফসফোডাইএস্টার, মাথায় রাখবে। এখানের বন্ডটার নাম কি? এন গ্লাইকোসাইডিক বন্ড, একই রকম এন গ্লাইকোসাইডিক বন্ড। আর এই বন্ডের নাম উইক হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন বন্ড তো বললাম
ট্রিপল অর ডাবল বন্ড। এবার একটা জিনিস মনে রাখবে, একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিই, আমাদের যাদের মধ্যে অ্যাডিনিন এবং থাইমিনের গ্রুপ মানে ইউক্যারিওটিক সেলে অ্যাডিনিন থাইমিনের যে বেস পেয়ারগুলো বেশি থাকে, আবার প্রোক্যারিওটিক সেল মানে ব্যাকটেরিয়া বলবো, তাদের মধ্যে গুয়ানিন সাইটোসিন বন্ডটা বেশি থাকে। ফলে গুয়ানিন সাইটোসিন বন্ডকে ব্রেক করতে এনার্জিটা বেশি রিকোয়ার হবে। ইজিলি তোমরা বলতে পারবে, এই প্রশ্ন আসে যে কোনটার ক্ষেত্রে মোর এনার্জি রিকোয়ার করছে, যে অ্যাডিনিন থাইমিনের সঙ্গে আর গুয়ানিন সাইটোসিন। ইজিলি যেহেতু ট্রিপল বন্ড আছে গুয়ানিন সাইটোসিন বা সাইটোসিন গুয়ানিনে, তাহলে তার বন্ড ব্রেক করতে মোর এনার্জি উইল রিকোয়ার। আর অ্যাডিনিন থাইমিনের সঙ্গে যদি আমাদের কি বলবো, যদি টেম্পারেচার দেওয়া যায়, অর্থাৎ কম টেম্পারেচারে তারা ব্রেক করে যাবে। সেই জন্য দেখবে যে প্রোক্যারিওটিক যারা ব্যাকটেরিয়া আছে তারা কিন্তু থার্মোফিলাস হয়, অর্থাৎ হাই টেম্পারেচারে তারা বেঁচে থাকতে পারে, বিকজ তাদের মধ্যে গুয়ানিন সাইটোসিন বন্ডের পরিমাণটা বেশি থাকে। কারণ তাদের হাই টেম্পারেচার আসলে তারা ডিজেনারেট করে না। ভালো করে মনে রাখবে, কারণ কম তুলনামূলক অনেকগুলো তো, তাহলে তুলনামূলক টেম্পারেচার টলারেন্স ইজ মোর ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল। আর ইউক্যারিওটিক সেল মানে আমরা, বা যত ইউ মানে ট্রু, ইউক্যারিওটিক সেল মানে অ্যাডভান্স সেল, সেগুলোর মধ্যে অ্যাডেনিন থাইমিনের কনসেন্ট্রেশনটা একটু বেশি থাকে। ফলে তাদের বন্ডগুলো সবসময় 2 বন্ড 2 বন্ড, সেগুলো ব্রেক করতে লেস এনার্জি হবে। তাই দেখবে আমরা হিউম্যান বিং বা যে কোনো অ্যানিম্যাল আমরা টু মাচ টেম্পারেচার টলারেট করতে পারি না। আমাদের ক্ষেত্রে 40 ডিগ্রি সেলসিয়াস যদি হয়ে যায় বা তার থেকে একটু বেশি হয়, সো আমাদের খুব অস্বস্তি হয়। যদি তার থেকেও বেশি হয়, ডিএনএ গুলো সব ডিনেচার করে যাবে। কিন্তু সেখানেই একই রকম ব্যাকটেরিয়া দেখা যায় 60 ডিগ্রিতেও তারা বেঁচে থাকতে পারে। কেন? তাদের গুয়ানিন সাইটোসিনটা বেশি থাকে, টেম্পারেচার টলারেন্স ইজ মোর বিকজ অফ 3 বন্ডস। এবং কি অদ্ভুত লজিক এগুলোতে আসে। এরকমই কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বেসিসে তোমাদের লজিক্যালি কোশ্চেন দেওয়া হবে, বাট অন দ্য বেসিস অফ দিস আনসার্স, দিস বেসিক স্ট্রাকচার্স। ভালো করে মাথায় রাখবে।